আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এবারের ঈদ যাত্রা কেমন হলো? এখনো পর্যন্ত আজকের এই দিনে আমি যখন ভিডিওটি করছি, বৃহস্পতিবার দিন। ঈদের আরও একদিন বাকি আছে মধ্যে, শুক্রবার। এমনকি ঈদের দিন শনিবার সকালে পর্যন্ত মানুষজন ঢাকা শহর ত্যাগ করবে। বিশেষ করে নরসিংদী, তারপর কুমিল্লা, দাউদকান্দি, এমনকি ফেনী। এদিকে মানিকগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ, এই বিস্তীর্ণ এলাকার প্রায় ৫০ লাখ লোক যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা চাঁদ রাতে, মানে যে রাতে চাঁদ উঠে, সেই রাতের গভীর রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করেন এবং লেনাদেনা করে থাকেন। এবং বিভিন্ন মার্কেটে কেউ কর্মকর্তা, কেউ কর্মচারী, কেউ মার্কেটের মালিক, কেউ দোকানের মালিক, সব মিলিয়ে অন্তত ঢাকার আশেপাশের ৫০ লাখ লোক রয়েছেন যারা তাদের যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য চাঁদ রাত কেন্দ্রিক হয়। হিসাবপত্র সব কিছুই তারা ক্লোজ করে এই চাঁদ রাতে। তো সেই অর্থে শুক্রবার দিন রাত ১২টা-১টা পর্যন্ত দেখা গেল যে তাদের হিসাব নিকাশ চলবে, বা ২টা-৩টা পর্যন্ত হিসাব নিকাশ চলবে। সারা রাত অনেকে ঘুমাবে না। এরপর তারা খুব সকালবেলা বা ওই রাতের কাজ সেরে যারা ধনবান তারা গাড়িতে করে চলে যাবেন। অনেকে ঈদের দিন সকালবেলা গ্রামের দিকে ছুটবেন। এই হলো আমাদের ট্র্যাডিশন। বলা হয়ে থাকে ঢাকা শহরে প্রায় আশেপাশের এলাকা মিলিয়ে ৩.৫ কোটি মানুষ থাকেন। ঈদের সময়টিতে, বিশেষ করে এই ২ ঈদের সময়টিতে ১ কোটি লোক ঢাকাতে থাকেন, বাকি লোক ঢাকা ছেড়ে চলে যান। ফলে এই ঢাকা একটা, যাকে বলা হয় নীরব, নিস্তব্ধ, একটা নিশ্চিম, যাকে বলা হয় জনমানবহীন মহানগরীতে পরিণত হয়। আমরা যারা ঢাকাতে থাকি বিভিন্ন সময়, এই ঈদের সময়টিতে আমাদের অনেকের কাছে মনে হয় যেন দুর্বোধ্য, অসহায়। চারিদিকে কোনো লোক নাই, জন নাই, গাড়ির হর্ন নাই, কান্নাকাটি নাই, ঝগড়াঝাটি নাই, কোনো কিছু নাই। তো এরকম একটি অবস্থা যে তৈরি হয়, এর পেছনে কী পরিমাণ একটা অর্থনৈতিক লেনদেন থাকে। ২.৫ কোটি মানুষ, বা ধরেন ২ কোটি মানুষ, ২ কোটি মানুষ যাতায়াত করছে। তো ২ কোটি মানুষ যদি যাতায়াত করে এবং এক জনের যদি গড়ে ১০,০০০ টাকা করে খরচ হয় যাতায়াতে, আরও বেশি হবে অনেকজনের। তো ১০,০০০ লোক যদি যাতায়াত করে, ১০,০০০ ইন্টু ২ কোটি খরচ করে, মানে একটু, মানে যাকে বলা হয় এটাকে মাল্টিপ্লাই করেন। এবং এই পরিমাণ টাকা তার যদি আবার একটা অংশ 30%, 20% এই বিভিন্ন রাজনৈতিক যারা লোকজন রয়েছে তাদের পকেটে যায়, তাহলে এই পরিমাণটা কি হতে পারে? সারা দুনিয়াতে বিভিন্ন উৎসব, বিশেষ করে ধর্মীয় উৎসব যখন হয়, সেখানে পুরো দেশ, জাতি, রাষ্ট্র ব্যবস্থা এই ধর্মীয় উৎসবকে নিরানন্দময়তা থেকে আনন্দময় করার জন্যে সর্বশক্তি নিয়োগ করে। যারা ইউরোপে থাকেন তারা ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে কী ধরনের ছাড় দেওয়া হয় মার্কেটগুলোতে সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, সেটা আপনারা জানেন। অন্যদিকে লুনার ফেস্টিভ্যালকে উদযাপন করার জন্য চীন, তাইওয়ান এবং সংশ্লিষ্ট অঞ্চলে যে বিশাল উৎসব হয়, দীর্ঘমেয়াদের ছুটি, সেটাকে কেন্দ্র করে পুরো যে বৌদ্ধ জনগোষ্ঠী, তার সঙ্গে সঙ্গে চীন অধ্যুষিত এলাকাতে এবং চীনের নাগরিক যেই যেই দেশে আছেন সেখানে উৎসবের বন্যা বয়ে যায়। কিন্তু আমাদের দেশে না, এই দুটো ঈদ, পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটোতেই মানুষকে কুরবানি করার জন্য এক ধরনের পশু মানুষ থেকে পশুত্বে তারা রূপান্তরিত হয়ে যায়। কি করে গলা কাটা যাবে? কি করে কুরবানির পশুকে জিম্মি করে চাঁদা আদায় করা যাবে? পথে ঘাটে ট্রাক থামিয়ে চাঁদা আদায় করা যাবে? ইজারার নামে হাট বসিয়ে সেখান থেকে সেই কুরবানির পশু ব্যবসায়ীদেরকে জিম্মি করে টাকা আদায় করা যাবে?
কী করে কোরবানির পশু চুরি করা যাবে, তারপর যারা পশু ক্রয় করতে যান তাদের টার্গেট থাকে যে কী করে দুটো পয়সা কমানো যায়, কী করে মানে বার্গেনিং করে বিপদে ফেলে যারা পশু ব্যবসায়ী বা যারা খামারি তাদেরকে ঠকানো যায়। একবারও একটা গরু বা একটা ছাগল কিনতে গিয়ে আমরা চিন্তা করি না যে এর পেছনে যিনি শ্রম দিয়েছেন তার কত টাকা বিনিয়োগ হয়েছে। আমরা যদি যে বছর পশুর বাজার যাকে বলা হয় নিম্নগামী থাকে, আমরা মহা খুশি আমজনতা যে এইবার খুব কম দামে কুরবানি দিয়েছি। কৃষকের কান্না কখনোই আমাদেরকে বিগলিত করে না। এইগুলো আমজনতার অবস্থা। তাহলে আমজনতা যদি এই অবস্থা হয় তাহলে সন্ত্রাসী, চাঁদাবাজ, রাহাজানি, রাজনীতির নামে যারা মুনাফিকি করেন তাদের অবস্থা কি হয়। অন্যদিকে এই যে ঈদুল ফিতর, ঈদুল ফিতরটা এখানে উদযাপিত হয়, কেনাকাটার একটা ধুম পড়ে যায়। খেজুর, ছোলা বুট, পেঁয়াজু, তেল, মানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে মসুরির ডাল, তারপর বেসন, মুড়ি, কাঁচামরিচ, লেবু, সালাতের আইটেম, মানে অন্তত ১০০টি পণ্য রোজার মাসে অন্য যে কোনো মাসের তুলনায় 5 times to 10 times ৫ থেকে ১০ গুণ বেশি ব্যবহৃত হয়। রমরমা ব্যবসা, ভীষণ রকম রমরমা ব্যবসা, এবং এটাকে কেন্দ্র করে কৃষক থেকে শুরু করে ফড়িয়া, দালাল, আড়তদার, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, মাস্তান, চাঁদাবাজ, পরিবহন ব্যবসায়ী সবাই এটাকে একটা যাকে বলা হয় চাঁদাবাজির একটা সিজন হিসেবে গ্রহণ করে নেয়। এর বাইরে সরকারি অফিসগুলোতেও কাজকর্মে ধুম পড়ে যায়। তারা ঘুষের রেট বাড়িয়ে দেয়, কাজের পরিমাণ কমিয়ে দেয়, নামাজের ওসিলা করে তারা বসে থাকে, এবং অন্য সময় যে ঘুষ ১,০০০ টাকা সেই ঘুষ এই সময়টাতে এসে ৩,০০০, ৪,০০০ টাকা হয়ে যায়। ফলে রোজাদার, ইমানদার, ব্যবসায়ী যারা আছে, কর্মচারী, কর্মকর্তা, রাষ্ট্রীয় কর্মকর্তা, কর্মচারীদের যে উৎকোচ গ্রহণ, ঘুষ গ্রহণের যে তাণ্ডব, সেই তাণ্ডবে তাদের জীবন তছনছ হয়ে যায়। আর সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় ঈদের আগে এবং পরে এই চাঁদাবাজি, পরিবহন সেক্টরে চাঁদাবাজি। এইবার যিনি মন্ত্রী হয়েছেন মিস্টার রবিউল, তিনি ক্ষমতা আসার পরেই চমক সৃষ্টি করার চেষ্টা করেছেন। আবার নানা রকম বেফাঁস কথাবার্তা বলে ইতিমধ্যে অনেক বিতর্ক তৈরি করে ফেলেছেন। যেমন চাঁদাবাজি নিয়ে তিনি বললেন যে তিনি চাঁদাবাজি তাকেই বলবেন যেটি জোর করে আদায় করা হয়, কিন্তু সমঝোতা করে যেটি আদায় করা হয় সেটিকে তিনি চাঁদাবাজি বলতে নারাজ। তো এটি নিয়ে ভীষণ রকম বিতর্ক হলো। তিনি তার যারা লোকজন আছেন তারা মিডিয়াতে এসে মন্ত্রীকে সমর্থন করার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত যেটি হলো সেটি হলো তিনি সমঝোতার চাঁদাবাজির রূপকার হয়ে গেলেন। ওবায়দুল কাদেরকে যেভাবে কাওয়া কাদের বলা হতো, ঠিক এইভাবে রবিউলকে বলা হচ্ছে সমঝোতার চাঁদাবাজদের মাস্টার মাইন্ড বা প্রভু, এরকম কথাবার্তা। এই কারণ হলো যে এখানে যে চাঁদাবাজি হয় মালিক পক্ষ করে, শ্রমিক পক্ষ করে, তারপর বিভিন্ন মাস্তানি যারা করেন পথে ঘাটে তারা করেন, আর অন্যান্য যে সকল লোকজন রয়েছেন এই পরিবহন সেক্টরে মোরালের সবাই এই সময়টিতে বেপরোয়া হয়ে পড়েন। হাজার হাজার কোটি টাকার এখানে লেনদেন হয়, চাঁদাবাজির লেনদেন হয়। এই লেনদেন বিভিন্ন হাত হয়ে জায়গা মতো পৌঁছে যায়। আগের যে ওবায়দুল কাদের সাহেব ছিলেন সেই জমানাতে যারা এই পরিবহন সেক্টরে চাঁদাবাজি করতেন, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙা, তারপর সেই জনাব শাহজাহান খান, তারা এই টোটাল জিনিসটা নিয়ন্ত্রণ করতেন, টোটাল পরিবহন সেক্টর। এমনকি পরবর্তীতে নৌ সেক্টর, বন্দরও এবং গার্মেন্টস সেক্টরেও কিন্তু তারা নিয়ে আসছিল তাদের হাওতার মধ্যে। তো এখন তারা নাই। সেই চাঁদাবাজিটা কারা করছে? জামাতের লোক নিঃসন্দেহে চাঁদাবাজি করছে না, বিএনপির কেউ না কেউ করছে। বিগত সরকার আমলে শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি
এই পরিবহন সেক্টরের নেতা ছিলেন, মানে 2001 থেকে 2006 পর্যন্ত। তারপরে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ছিলেন, ফলে ওই সময়টাতে পুরো জিনিস তার নিয়ন্ত্রণে ছিল। এই বছর তিনি সংসদ সদস্য হয়েছেন, তার নিয়ন্ত্রণে কোনো কিছু আছে কিনা আমি বলতে পারবো না। তো হোয়াট এভার মেবি, যা কিছু হোক না কেন, এটার একটা ভাগ রাজনীতির নেতাকর্মীদের জন্য বরাদ্দ থাকে। এখন ওবায়দুল কাদের সাহেব এই চাঁদা নিত কি নিতেন না, এটা ওবায়দুল কাদের সাহেব ভালো বলতে পারেন, কিন্তু তার জন্য বরাদ্দ ছিল। তিনি হয়তো একটা ঘড়ি নিয়ে বা একটা টাই নিয়ে সন্তুষ্ট থাকতেন, কিন্তু এ জমানাতে অনেকে সেটা মানে বলবো যে না, মানে কোনো কাইন্ড হবে না, আই নিড ক্যাশ, আমার ক্যাশ দরকার। এরকম কিছু হচ্ছে কি হচ্ছে না ডাজ নট ম্যাটার, কিন্তু যে বিষয়টা সেটা হলো যে মন্ত্রী মহোদয় বিতর্কিত হয়ে পড়েছেন তার সেই বক্তব্যের দ্বারা, এবং এটা এই ঈদের এই সময়টিতে আরও বেশি এই সন্দেহটা বদ্ধমূল হয়েছে। এর কারণ হলো মন্ত্রী বারবার মালিক, শ্রমিক, চাঁদাবাজ এদের পক্ষে কথা বলেছেন। তিনি আসল সিনিয়রিটি স্বীকার করেননি। তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে একটি পয়সা ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, বরং ক্ষেত্র বিশেষে যা ভাড়া, চার্টের যে ভাড়া তার চেয়ে 30-35 টাকা বেশি নেওয়া হচ্ছে। অথচ কাউন্টারের বাইরে যেখানে বাস থামে এবং যেখান থেকে বেশিরভাগ যাত্রী উঠে, সেখানে সবাই বলাবলি করছে যে 150 টাকার ভাড়া 500 টাকা চাওয়া হচ্ছে, 300 টাকার ভাড়া 900 টাকা নেওয়া হচ্ছে, এবং এবার এই প্রথম চাঁদাবাজির কোনো বাবা মা নেই। যে যেভাবে পারছে এবং যে যেখান থেকে পারছে সেটা তারা কালেকশন করছে, এবং নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে। আমরা অনেকগুলো মর্মান্তিক দুর্ঘটনা দেখেছি। তাড়াহুড়া করে উঠতে গিয়ে লঞ্চের মধ্যে, 2 লঞ্চের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেছেন। সড়কে অনেকগুলো মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। তারপর মালবাহী ট্রাকের ছাদের উপর উঠতে গিয়ে বহু নারী, বহু পুরুষ আহত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তারপরেও তাদেরকে দেশে যেতেই হবে। তো এই যে আবহমান বাংলার যে মানুষের মন মানসিকতা এবং চিন্তা চেতনা, আমরা বিভিন্ন সময় আমরা সামাজিক মাধ্যমগুলোতে চেষ্টা করেছি এর বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। মানুষ বরং আগের চাইতে আরও বেশি গ্রামমুখী হচ্ছেন, নারীর টানে যাচ্ছেন, এবং এটাই তাদের একটা অস্তিত্ব। এবং এইটাকে ভিত্তি করে যারা আন্ডারওয়ার্ল্ডের একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছেন চাঁদাবাজির, তো সেই চাঁদাবাজি যদি এই সময়টিতে বন্ধ করা তো দূরের কথা, আরও অতীতের চাইতে আরও বেড়ে যায়, তাহলে জনাব তারেক রহমান সাহেবের সরকারের জন্য এটা ভালো হবে না। ভালো হবে না এই কারণে যে সব সরকারই চাঁদাবাজি করছে কম বেশি, সব আমলেই কম বেশি চাঁদাবাজি হয়েছে। কিন্তু যেহেতু অতীতে সরকারের যে প্রিভিয়াস রেকর্ড রয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত, সেখানে তাদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল মিস্টার 10%, মিস্টার চাঁদাবাজ, মিস্টার প্রিন্স, মিস্টার যুবরাজ। এই জিনিসগুলোর সাথে সাথেই খোয়াব ভবন, হাওয়া ভবন, খাম্বা ইত্যাদি, মানে এত নেতিবাচক যে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকাতেও এই বিষয়গুলো চলে আসছে। ফলে এইবার ক্ষমতা এসে জনাব তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করবেন বা করছেন চাঁদার বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং তাকে সেটা করতেই হবে যদি ক্ষমতায় তাকে টিকতে হয়। আর সেই কাজ তিনি যখন জেহাদ হিসেবে নেবেন, তখন তার দলের লোকজনরা পথে ঘাটে মাঠে যদি চাঁদাবাজির পরিমাণ বাড়িয়ে দেয়, রেট বাড়িয়ে দেয়, জুলুম অত্যাচারকে যদি সীমাহীন করে ফেলে, তাহলে বুঝতে পারেন যে সরকারের মধ্যে অন্তর্কলহ, ইন্টারনাল ক্লাশ, এটি কতটা আত্মঘাতী হবে। এবং এই ধরনের ইন্টারনাল ক্লাশ নিয়ে কোনো সরকার আখেরে, মানে শেষ পর্যায়ে ভালো কিছু করতে পারে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।